সো হে গাইজ, ওয়ার্ল্ড অফ ইমমর্টাল সিরিজের এই এপিসোডের শুরু হয় ঠিক আগের পার্টের শেষের থেকেই, যেখানে আমাদের দেখানো হয় যে শাও চ্যান ভুল করে ইমমর্টাল কিংয়ের এলাকায় পৌঁছে গেছে। যেখান থেকে শাও চ্যান বেরোনোর কথা ভাবতেই তার ওপর হঠাৎ করেই কিছু ডেথ এনার্জি আক্রমণ করে, আর সেটা তার পুরো শরীরকে দখল করতে শুরু করে। তাই সে বলছিল যে যাই হোক না কেন, আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতেই হবে, কারণ সে নিজেও জানে না যে শেষ পর্যন্ত এখানে তার সাথে কী ঘটবে। এই মুহূর্তে শাও চ্যানের সামনে পালকের মতো দেখতে কিছু একটা নজরে আসে, যার সাথে ডেথ এনার্জি ধাক্কা খেতেই সেই এনার্জি শেষ হয়ে যায়। অর্থাৎ শাও চ্যান এই ডেথ এনার্জি থেকে বাঁচার উপায় পেয়ে গিয়েছিল। সাথে তাকে এখানে কিছু জীবন্ত প্রাণীও দেখা গিয়েছিল। এদের ব্যাপারে না ভেবেই শাও চ্যান সেই কাপড়টা তোলার জন্য এগিয়ে যায়, কিন্তু সাথে সাথে তার এটাও ভয় লাগছিল যে কাপড়ের এই টুকরোটার ভেতরেও না আবার রহস্যময় শক্তি ভরা থাকে, কারণ এই জিনিসটা তাহলে শাও চ্যানের জন্য খুব বড় বিপদ ডেকে আনতে পারে। সে যখন হাঁটতে হাঁটতে কাপড়টা তুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে একজন উপস্থিত হয়, একদম শাও চ্যানের মতোই। তার চোখের সামনে শাও চ্যানকে দেখতে পেয়েই সে বলতে শুরু করে যে ভালোই হলো তুমি একদম সঠিক সময়ে আমার সামনে এলে, কারণ তোমার কবর খোঁড়ার জন্য আমার এরকমই একটা জায়গার প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে তার শরীরের ভেতরে ডেথ এনার্জি যাওয়ার কারণে সে আরও বেশি দুর্বল হয়ে পড়েছিল, যার ব্যাপারে জানতে পারার সাথে সাথেই শাও চ্যান বলতে থাকে যে দেখো, তুমি আর আমি দুজনেই ডেথ এনার্জির কবলে পড়েছি, তাই আমার সাথে লড়াই করে তোমার কোনো লাভ হবে না, বরং এনার্জি বাঁচাও আর সেটাকে বেঁচে থাকার কাজে লাগাও। যে কথাটা শুনে তারও হুঁশ উড়ে যায়, কারণ এখনও পর্যন্ত সে এই ব্যাপারে জানত না, যেটা সে তার তলোয়ারের প্রতিবিম্বে দেখতে পায়। কিন্তু শাও চ্যান নিজের শরীর থেকে সেই ডেথ এনার্জি বের করার জন্য সেই কাপড়টা ব্যবহার করে। যেইমাত্র শাও চ্যান ওটার কাছে যায়, সেই ডেথ অরা তার শরীর থেকে বেরিয়ে যায়। সে ভাবে যে এই কাপড়টা তার শরীর থেকে ডেথ অরা শেষ করে দিয়েছে, তাই সে শাও চ্যানের থেকে কাপড়টা ছিনিয়ে নেওয়ার জন্য এগিয়ে যায় আর লড়াইও করতে শুরু করে, যার ফলে সেই কাপড়টা দুজনের হাত থেকেই ফসকে যায়। যার ঠিক পরেই তাদের দুজনের মধ্যে এক ভয়ানক লড়াই শুরু হয়ে যায়, যেখানে সে শাও চ্যানকে দূরে সরিয়ে কাপড়টা পাওয়ার চেষ্টা করছিল। কিন্তু শাও চ্যান এত সহজে সেটা হতে দেবে কেন, তাই সে কাপড়টা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু সেও থামার পাত্রী ছিল না, সে বারবার শাও চ্যানের ওপর ক্রমাগত আক্রমণ করেই যাচ্ছিল। শাও চ্যান তার হাত ধরে তাকে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার পর এখন এই কাপড়টা চলে আসে তাদের দুজনেরই হাতে, যেটাকে তারা দুজনেই নিজেদের দিকে টানার চেষ্টা করতে থাকে। তো এখানে এত বেশি নড়াচড়া হওয়ার কারণে তখনই আমাদের ইমমর্টাল কিংকে দেখানো হয়। তার সামান্য একটু জেগে ওঠার কারণেই তার শরীর থেকে ডেথ অরা বেরোতে থাকে, যা চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে এরা দুজনেই বুঝতে পেরেছিল যে এবার ইমমর্টাল কিং জাগতে চলেছে। কিন্তু ইমমর্টাল কিং এত সহজে আর এত ছোটখাটো নড়াচড়ায় কখনোই জাগতে পারে না। সে শাও চ্যানকে বলে যে দেখো, ও এখন জাগতে চলেছে আর আমরা দুজনেই মারা পড়ব, কিন্তু তবুও সে থামছিল না, সে ক্রমাগত আক্রমণ করেই যাচ্ছিল। যেখানে শাও চ্যান সুযোগ পেতেই তার কাছ থেকে কাপড়টা ছিনিয়ে নেয়। যখন সে তার তলোয়ার দিয়ে শাও চ্যানের ওপর হামলা করতে আসে, শাও চ্যান মাত্র একটা আঘাতেই তার হাত থেকে তলোয়ার ফেলে দেয়, যেটা এখন শাও চ্যানের হাতে চলে এসেছে। আর সাথে সাথে ডেথ অরার কারণে তার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। সে বলতে থাকে যে শাও চ্যান, তুমি ভালো করলে না। এই কথায় শাও চ্যান তাকে বলে যে শোনো, তুমি কি এখানে আসার পর এখনও বাস্তবটা মেনে নাওনি? কারণ সত্যি এটাই যে না তো এখানে কোনো কিউশু আছে, আর না তুমি সেখানকার রাজকুমারী। এখানে কেবল দুটো জিনিসই চলে, মাইনাস হয় বাঁচা, নয়তো মরা। তোমার স্ট্যাটাস বা তোমার সাম্রাজ্য নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। যারা তোমার সঙ্গ দিচ্ছে বা দেবে, তারা নিজেদের স্বার্থের জন্যই এসব করবে। আর সে তলোয়ারটা তার দিকে তাক করে। সে প্রথমে সব কথা শুনতে থাকে, আর তারপর শাও চ্যানকে বলতে শুরু করে, তোমার সাহস কি করে হলো আমার পরিবার নিয়ে কথা বলার? তুমি আমার রাজপরিবার সম্পর্কে জানোই বা কি? আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি এসব বলতে পারছো? আমার সাথে যা করা হয়েছে, আমার পরিবারের জন্য যা করা হয়েছে, তার শাস্তি হিসেবে যদি আমি তোমার শরীরের 1000 টুকরোও করে দিই, তবুও হয়তো সেটা যথেষ্ট হবে না। শাও চ্যান তাকে বলে, যদি তোমার বলা শেষ হয়ে থাকে তবে আমি তোমাকে মেরে ফেলতে চাই, কারণ ডেথ অরার জন্য আমি নিজেও জানি না যে তুমি কতক্ষণে মরবে। কথাটা শুনে সে উঠে দাঁড়ায় আর টলতে টলতে শাও চ্যানের দিকে এগোতে থাকে, কিন্তু তার মাথা ঘুরতে শুরু করে আর শরীরে দুর্বলতাও চলে এসেছিল।
তখন শাও চ্যান তাকে জানায় যে আমি যখন তোমার ঘরে এসেছিলাম তখন সেখানে একটা জ্বলন্ত ধূপকাঠি দেখেছিলাম, যেটা একা তো কারোর কিছুই করতে পারে না, কিন্তু যদি সেটা মিশিয়ে অন্য কারো ওপর প্রয়োগ করা হয় তবে তার হ্যালুসিনেশন হতে থাকে আর সে অনেক বিভ্রম দেখতে শুরু করে। ঠিক একই জিনিস তোমার সাথেও করা হয়েছে, আর এখন তোমাকে সেটার ব্যাপারেই জানতে হবে। যদি তুমি সেটা জানতে পারো তবে বুঝে যাবে তোমার আসল শত্রুকে। তখনই তার প্রিন্সের কিছু কথা মনে পড়তে থাকে যে যখন সে নিজের ঘরে বিশ্রাম নিতে এসেছিল, প্রিন্স তার ঘরে একটা ছোট পাত্র রেখেছিল আর বলেছিল যে আপনি এখানে শান্তিতে বিশ্রাম নিতে পারবেন। এরপর তার মনে পড়ে যে সেখানেই আর একটা জ্বলন্ত ধূপকাঠি রাখা ছিল, যার ব্যাপারে সিপাহী জানিয়েছিল যে এটা আসলে প্রিন্স পাঠিয়েছে। এর কারণে এখন তার মাথায় খুব বেশি বিভ্রম চলতে থাকে। সে শাও চ্যানের দিকে এগোনোর চেষ্টা করে, তার নাম ধরে ডাকে কিন্তু হাঁটতে পারে না, আর নিচে পড়ে গিয়ে শাও চ্যানকে বলে যে তোমার কি সত্যিই মনে হয় আমি তোমাকে বিশ্বাস করব? ভুলে যাও, কারণ এমন কিছুই হবে না। শুনে শাও চ্যান তাকে বলে যে মেয়ে, তুমি মানুষকে ঠিকঠাক চিনতে পারো না, কিন্তু এখন যেহেতু তুমি এতটাই বোকা যে সত্য মিথ্যার তফাৎ বোঝো না, তাই আমার কাছে একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হলো তোমাকে মেরে ফেলা। শাও চ্যান তার তলোয়ার দিয়ে যেই আক্রমণ করতে যাবে, ঠিক তখনই ইমমর্টাল কিংয়ের শরীর থেকে আবার ডেথ রে বের হতে থাকে, যা শাও চ্যানকে আক্রমণ ও পজেস করার জন্য এগিয়ে আসছিল। কিন্তু শাও চ্যান সেই সব আক্রমণ এড়িয়ে যায়। শাও চ্যান খুব ভালোভাবেই জানত যে সে কোনো মতেই ডেথ অরার সাথে লড়াই করতে পারবে না, কারণ তাতে ইমমর্টাল কিং জেগে উঠতে পারে। শাও চ্যান তখন তাকে বলতে থাকে, দেখো, এই ডেথ এনার্জি তোমার হার্টের ভেতরেও চলে গেছে, যা ধীরে ধীরে হৃদস্পন্দন কমিয়ে দেবে আর তোমার হার্ট বন্ধ করে দেবে। এর মানে এটাই যে তোমার বাঁচার আর কোনো পথ নেই। তাই শাও চ্যান তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যেতে থাকে। শাও চ্যান যখন এখান থেকে যাচ্ছিল তখন সে তাকে বলে যে যেহেতু আমরা দুজনেই একই দুনিয়া আর একই ক্ল্যান থেকে এসেছি, তাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। যদি তুমি এখান থেকে বাঁচতে পারো তো বেঁচে পালাও। এর জন্য সে তার তলোয়ারটা তার দিকে ছুড়ে দেয়, আর তারপরই শাও চ্যান তাকে মুমূর্ষু অবস্থায় রেখে চলে যায়। তার ঠিক পরেই তার কাছে তার ইউনিকর্ন চলে আসে, যেটা নিশ্চয়ই তাকে বাঁচানোর জন্যই এসেছিল। পরের দৃশ্যে বাইরে আমাদের প্রিন্স আর তার সঙ্গীদের দেখানো হয়, যারা চারদিকে তাকে খুঁজছিল কিন্তু এখনও তাকে খুঁজে পায়নি। কিন্তু তখনই সিপাহীরা সেই 3টি কঙ্কালের ব্যাপারে জানতে পারে, তাই তারা ভাবে যে নিশ্চয়ই আমাদের রাজকুমারীও ওখানেই থাকবেন। তাই সে তার সিপাহীদের বলে যে আমাদের ওই 3 কঙ্কালের পিছু নিতে হবে। এরপর আমরা পরের দৃশ্যে শাও চ্যানকে দেখতে পাই যে গুহা থেকে বেরিয়ে এসেছিল, আর সে বলতে থাকে যে এই কাপড়ের কারণে আমার শরীরে যে ডেথ এনার্জি এসেছিল তা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, তাই এখন এই কাপড়টাও তার কোনো কাজের ছিল না। তাই শাও চ্যান সেটাকে মাঝপথেই ফেলে চলে যায়। ঠিক তখনই শাও চ্যানের নজরে তার কঙ্কাল বন্ধুরা পড়ে। শাও চ্যান তাদের দেখে খুশি হয় আর বলে, ভালোই হলো যে তোমরা সবাই ঠিক আছো। কিন্তু তখনই সেখানে প্রিন্স তার দলবল নিয়ে হাজির হয় আর বলতে থাকে, শাও চ্যান, জলদি আমাকে রাজকুমারীর ব্যাপারে বলো যে সে কোথায়, আর তুমি তার সাথে কি করেছো যে সে এখানে নেই। কথাটা শুনে শাও চ্যান তার দিকে ফেরে আর বলে, আমি তো কবে থেকে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। আমি তো চাইছিলামই তুমি আমার সাথে দেখা করো বা আমিই তোমাকে খুঁজে নিই। এরপর প্রিন্সের কিছু সিপাহী শাও চ্যানকে আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু শাও চ্যান তার শক্তি ব্যবহার না করেই শুধু ফাইটিং স্টাইল দিয়ে তাদের মারতে থাকে। আর শাও চ্যান এখন এতটাই নির্দয় হয়ে উঠেছিল যে সে তাদের মারার জন্য ভয়ানক সব উপায় বেছে নিচ্ছিল। সে কারো পেট ছিঁড়ে ফেলে তো কারো ঘাড় কেটে আলাদা করে দেয়, এমনকি একজনের তো শাও চ্যান টুকরো টুকরো করে দিয়েছিল। তখনই আরেকজন সিপাহী খুব রাগের সাথে শাও চ্যানের ওপর হামলা করতে আসছিল। শাও চ্যান এক কোপেই তার মাথা ধড় থেকে আলাদা করে দেয়। এদের মেরে ফেলতে তার মাত্র কয়েক মুহূর্তই সময় লাগে। আর শাও চ্যানের এমন ভয়ানক রূপ দেখে প্রিন্সও ভয় পেয়ে যায় আর এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এখন তার পালানোর কোনো রাস্তা ছিল না, তাকে খাদে ঝাঁপ দিতেই হতো। তাই সে প্রাণ বাঁচাতে শাও চ্যানকে বলতে থাকে, দেখো, তোমার আর আমার মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাই এসো আমরা এখানেই ব্যাপারটা মিটিয়ে ফেলি। না আমি তোমার শত্রু আর না তুমি আমার, তাই সব রাগ ভুলে তুমি তোমার রাস্তায় যাও আর আমি আমার রাস্তায় যাই। কথাটা শুনে শাও চ্যান তাকে বলে, ভাবার আর পিছু হটবার সময় এখন শেষ হয়ে গেছে। তুমিও জানো যে তুমি কতটা এগিয়ে গেছো, তাই এই শত্রুতা এখন ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে।
যদি আমার কাছে এখনও স্ক্রোলের শক্তি থাকত তবে আমি তোমাকে জ্যান্ত ছাড়তাম না, আর তুমিও আমাকে এসব বলতে পারতে না। এর পরপরই প্রিন্স খাদে ঝাঁপ দেয়। তার কাছে এখনও একটা স্ক্রোল বেঁচে ছিল, যাকে বলা হয় মিস্টিক্যাল ফ্লাইট, যার সাহায্যে সে যেখানে খুশি উড়ে যেতে পারে। প্রিন্স যেতে যেতে শাও চ্যানকে বলে, মনে রেখো আজ তুমি আমাকে কি বলেছ, কারণ যখন আমি আবার আমার সঙ্গীদের নিয়ে ফিরে আসব, আশা করি তখনও তুমি এমনই অহংকার দেখাবে। শুনে শাও চ্যান বলে, তোমার কি সত্যিই মনে হয় তুমি এভাবে এখান থেকে বেঁচে যাবে? কারণ শাও চ্যান প্রিন্সকে এত সহজে যেতে দিতে পারে না। সে তখনই পাহাড়ের ওপর লাফাতে শুরু করে, যাতে সে দ্রুত প্রিন্সের কাছে পৌঁছে যায়, আর নিজের রিংস ব্যবহার করে বলে, ভুলে যাও যে আমি তোমাকে এত সহজে যেতে দেব। সে আক্রমণের জন্য একসাথে তার অনেকগুলো স্পিরিচুয়াল রিং ব্যবহার করেছিল। প্রিন্স চিৎকার করে বলছিল, তুমি কি ভাবছ আমাকে এভাবে আটকাতে পারবে? কিন্তু শাও চ্যান এক আঘাতেই তার হাত কেটে আলাদা করে দেয়, যার ফলে তার হাত থেকে স্ক্রোলটা পড়ে যায়, আর প্রিন্স আহত হয়ে নিচে পড়ে যায়। শাও চ্যান বলে, যেভাবে তুমি আমার বন্ধুর হাত নষ্ট করেছিলে, আমিও ঠিক সেভাবেই তোমার হাত শেষ করে দিলাম। নিচে পড়তে পড়তে সে বলছিল, শাও চ্যান, আজ তুমি আমার সাথে যা করলে, এই পুরো অপমান আমি ভালো করে মনে রাখব। শাও চ্যান এখন তার সঙ্গীদের বলে, বন্ধুরা, এখন সব ঝামেলা শেষ। আমার যারা শত্রু ছিল আমি তাদের শেষ করে দিয়েছি। এর পরের গল্প দেখার জন্য জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।